যে কথা দিয়ে আমি শুরু করতে চাই, আপনি লক্ষ্য করবেন গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে। সেই বিষয়টা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ইংল্যান্ডে গিয়েছিলেন, যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমানের সঙ্গে একটা একান্তিক বৈঠক করেছেন, প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকের পর আমরা একটা যৌথ ঘোষণা পেয়েছি, যৌথ বিবৃতি পেয়েছি, ছোট একটা বিবৃতি। সেখানে কেবলমাত্র নির্বাচন এই বিষয়টাই কিন্তু এসেছে, যে নির্বাচনটা যদিও ডক্টর ইউনূস আগে এপ্রিলে দিয়েছিলেন, সেটাকে যদি অন্যান্য অনেকগুলো কাজ করা যায় ঠিকঠাক মতো, তাহলে হয়তো উনি সেটাকে রমজানের 1 সপ্তাহ আগেও আনতে পারেন। তো অনেক যদি কিন্তু আছে। তো এটাতে আমরা দেখলাম যে দেশে এবং তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী সময়ে বিএনপির মধ্যে একটা বেশ আনন্দ, যে গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্র এখন সবার দ্বার প্রান্তে চলে এলো, এরকম এরকম। আবার দেখলাম যে যে জামাতে ইসলামী এতে একটু ক্ষোভ প্রকাশ করলো, যে তাদের তারিখ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু একটা মাত্র দলের সঙ্গে বৈঠক করে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো? এটা কি তাহলে অন্য পার্টির গুলির প্রতি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ করা হলো কিনা? তো এইগুলো হলো, আমি একটু লম্বা ভূমিকা দিলাম। আপনি আপনার কাছে আমি ছোট প্রশ্নটা আমার ছোট, সেটা হলো যে এই সামগ্রিক বিষয় বিবেচনা করে এই বৈঠকটা আপনার কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বাস্তবতায় কতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে কতটুকু অগ্রসর হলাম? ধন্যবাদ মাসুদ কামাল। আমি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার মানে যদি তাৎক্ষণিক জবাব হয়, সেটাতে আমি বলতে পারি যে হ্যাঁ, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনীতির জন্য আমি মনে করি প্রত্যাশার দিক থেকে, আঙ্গিকের দিক থেকে সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 28শে মে তারুণ্যের সমাবেশে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, সেই জায়গা থেকে তিনি সরে গিয়ে ফেব্রুয়ারি করার জন্য প্রস্তাব দিয়েছেন। তারপর তারপর বিএনপির এক ধরনের নেতৃবৃন্দ ডক্টর ইউনূসের প্রচন্ড সমালোচনা শুরু করেছিলেন। অন্যদিকে ডক্টর ইউনূসও জনাব তারেক রহমানের 28শে মের বক্তব্যের পর ঈদের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে দুই পক্ষের মধ্যে এক ধরনের আমি বলবো যে দূরত্ব ছিল, এবং এই দূরত্বের মধ্যে উত্তেজনাও ছিল। সেইখানে লন্ডন বৈঠকে এই বৈঠকের পরিবেশ, বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল দুই নেতা, তাতে মনে হয়েছে যে তারা ওই উত্তেজনার পরিসরটুকু তারা অতিক্রম করে ফেলছে, এই মেসেজটাই ছিল। এবং তারেক রহমান সাহেবও আমি বলবো যে তিনি অত্যন্ত আহ আমি বৈঠকে মানুষ যেভাবে চেয়েছে সেভাবেই তিনি কিন্তু তার আচরণটি করেছেন, একটা ইউনুসের সঙ্গে তাকে সম্মানিত করেছেন। এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল যে উপদেষ্টা বাদ দিতে হবে, তাদেরকে নিয়েই বৈঠকটি করেছেন। এখানে কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছে। অন্যদিকে ইউনূস সাহেবও কিন্তু আমি মনে করি যে তারেক রহমানকে যথাযথ সমাদর করেছেন, কথা শুনেছেন এবং একান্তে কথাবার্তা বলেছেন। বিএনপির পক্ষে গেইন হলো যে অবশেষে নির্বাচনের রোড ম্যাপটা বিএনপি আদায় করতে পেরেছে একটা ইউনূসের কাছ থেকে, যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। এবং এই বৈঠকের পরপর যদিও যৌথ বিবৃতিতে পরিষ্কার ছিল না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, কিন্তু বিএনপি মহাসচিব ঢাকায় বসে বিবৃতি দিলেন যে ইউনূস তারেক বৈঠকে একমত যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু যৌথ বিবৃতির ভাষাটি পড়লে মনে হয় যেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার ভাষণের কথা বলা হয়েছে, যেখানে তিনি এপ্রিলে প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন, সেই রেফারেন্সটি এনে বলা হয়েছে তবে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি সাধিত, পর্যাপ্ত অগ্রগতি, পর্যাপ্ত শব্দটা অনেকটাই আমি বলবো যে এটা খুব একটা কৌশলী শব্দ। কারো কাছে কতটা কোনটা পর্যাপ্ত মনে হবে, কোনটা মনে হবে না বা অপর্যাপ্ত মনে হবে, সেগুলো বিষয় রয়ে গেছে, তাহলে এগিয়ে আনা যেতে পারে বলে এই ধরনের একটা বাক্য আছে। এরপরে উভয়ই সন্তুষ্ট হয়েছে এই যৌথ। তো আমি মনে করি যে আমরা যারা
মানে কোর খাওয়ার লোক বা সাংবাদিকতা করে নানা ধরনের নানা রাজনৈতিক ঘটনাবলী দেখে আসছি, এগুলি ওই বিবৃতির মধ্যে যদি বা তবে বা পর্যাপ্ত অপর্যাপ্ত দেখি এই ধরনের শব্দের সংশ্লেষ কিন্তু আমাদেরকে একটু একটু খটকার মধ্যে ফেলে না, এটা আমরা বরাবরই দেখি। তারপরেও মিডিয়া এবং আমি মনে করি যে বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির সঙ্গে যারা অনুগামী কতগুলো দল আছে তারা সবাই বলছে জাতি একটা স্বস্তির অনিশ্চয়তার মেঘ কেটে গেছে এবং নির্বাচনের ট্রেনে উঠেছে কথাটি বলছে। পক্ষান্তরে জামাত এনসিপি তাদের বক্তব্যে একটু ভিন্ন মত আছে। তারা বলছে যে এক দলের সঙ্গে আলোচনা করে বিবৃতি দেওয়া এবং নির্বাচনের তারিখের ব্যাপারে ভিন্ন তারিখের ব্যাপারে একমত হওয়া এটা উচিত হয়নি। তিনি তার নিরপেক্ষতা পূর্ণ হয়েছে এবং অন্তর্বর্তী সরকার বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। আবার উপদেষ্টা পরিষদের আজকের একটা প্রতিক্রিয়া দেখলাম যে তারা এই বৈঠক নিয়ে সন্তুষ্ট। উপদেষ্টা পরিষদের সন্তুষ্টির কি আসে যায় আমি বুঝি না, কিন্তু বলা হচ্ছে এই কারণে যে যাতে করে সমালোচকরা বলতে পারেন যে সরকারটি এখন বিএনপি ঘেঁষা। আমি যেই জায়গাটি দেখি সেই জায়গাটি হচ্ছে যে ইউনূস সাহেব কিন্তু আগের ঘোষণা থেকে তিনি সরে গেছেন, এই কথাটা পুরোপুরি বলা যায়। রাইট। ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিবেন আলোচনা বলা হয়, মিডিয়ার চাপে হোক বা আন্দোলনের রাজনৈতিক দলগুলোর চাপে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন আনবেন পরের ব্যাপার। তারপর এই নির্বাচনের যারা আরো স্টেক হোল্ডার আছে, পলিটিক্যাল স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডারদের সঙ্গে তিনি নিশ্চয়ই ফিরে এসে কথাবার্তা বলা শুরু করেছেন এবং তারা কি বলছেন সেটাও তাকে কানে নিতে হবে। ইউনূস সাহেব এখন কোনো মতো একটা সনদ দিয়ে যদি তিনি একটা নির্বাচন দিয়ে যেতে পারেন সেটাকেই তিনি তার অ্যাচিভমেন্ট মনে করবেন। বাস্তবে সংস্কার কতখানি সাধন করবেন বা করবেন না সেই বিষয়ে আমার এক সন্দেহ আছে এবং সরকার করতে পারবে। হয়তো দেখা যাবে যে জুলাই সনদ দিয়েই একটা আবার রাজনৈতিক মতানৈক্য শুরু হয়েছে, খটমটি শুরু হয়েছে। তো ইউনূস সাহেবের সঙ্গে তারেক সাহেবের যে বৈঠকটি হয়েছে তারা 1 ঘন্টা 20 মিনিট একান্তে কথা বলেছে। এই একান্তে কথাবার্তার মধ্যে নিশ্চয়ই সনদের ব্যাপারে কথা আছে, এটা কেউ বললেই এটা উড়িয়ে দেওয়া যাবে। ইউনূস সাহেব নিশ্চয়ই জানতে চেয়েছেন যে জুলাই চার্টারের ব্যাপারে বিএনপির অবস্থা। সেখানে তারেক রহমান সাহেব নিশ্চয়ই তাকে কিছু বিষয়ে আশ্বস্ত করেছেন বা মন্তব্য করেছেন যে ওগুলো বাদ থাকবে, এগুলো থাকবে না, এগুলো থাকবে। সেই ব্যাপারে কতখানি মতৈক্য হয়েছে আমরা জানি না, কিন্তু ডেফিনেটলি এই ব্যাপারে আলোচনা হচ্ছে। এবং আরো আপনি একটা কথা বললেন যে সংস্কারের ব্যাপারে আলটিমেটলি সরকার কতটুকু সংস্কার করতে পারবে এ ব্যাপারে আপনার সন্দেহ আছে, কিন্তু আপনি একটা কথা খেয়াল করবেন যে যৌথ বিবৃতি যেটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছিল, আমি আপনাকে পড়ে শোনাই যে যে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, একটু ঠিক আছে, তারপরে বলেছিলেন উনি, ওখানে লেখা হয়েছিল সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এখন যদি সংস্কারটা, যে আপনার যে সন্দেহ, যদি আপনার সন্দেহ তো এমনি এমনি না, আপনি তো অনেক কিছু বুঝেই সন্দেহটা করেছেন, এখন যদি এই সন্দেহটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তাহলে তো ওই অগ্রগতি হবে না, তো না হলে কি নির্বাচনটা হবে না নাকি? সেটাই সেটাই কারণ প্রশ্নটা সেই জায়গায়, যেমন সংস্কার বিচারের কথাই তাহলে বিচারটা তো ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে এটা কেউই আশা করে, কিন্তু হয়তো এমন হতে পারে যে কোনো এক ব্যক্তির বা সাবেক খুনি হাসিনার একটা একটা মামলায় একটা রায়, সেই রায়ের পর তখন বোঝা গেল যে এটা একটা দৃশ্যমান বিচার হয়েছে, এটা অগ্রগতি যাত্রা শুরু হয়েছে, বিচারের অগ্রগতি। অতএব তখন বিএনপি বলবে যে এটা এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা। নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হচ্ছে যে 2 মাস পরে ডিসেম্বর 2 মাস আগে নির্বাচন অনুষ্ঠান 2 মাস আগে তারা করছে। তো সেই জায়গায় সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নটি, সংস্কারের ক্ষেত্রে কোন দল কি চায় এটা পরিষ্কার হয়ে গেছে জনগণের সামনে এবং বিএনপি কি কি চায় না সেটাও পরিষ্কার। এখন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দর কষাকষি করে কতখানি এই সরকার এগোতে পারবে, কতখানি পিছুতে পারবে সেটা নিয়ে তো একটা সংশয় আছে। এবং এইখানে এনসিপি বা জামাতের যে দৃষ্টিভঙ্গি আরো ইসলামী দলের,
তারা যদি এখন ঐকমত্যে পৌঁছার ক্ষেত্রে দ্বিমত করে, তাহলে কি দাঁড়াবে অবস্থা? সংস্কার যদি শুরুই না করা যায়, বা শুরুর প্রক্রিয়াও যদি সূচনা করা না যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? সেই কারণে আমরা বলছি যে জায়গায় জায়গায় ফটকা আছে, জায়গায় জায়গায় বাধা উৎপেতে আছে। সেই বাধাগুলো অতিক্রম করার ক্ষেত্রে বা সরকারের প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সরকার নিজেই কতখানি এগোতে পারবে সে বিষয়ে একটা সন্দেহ সংশয় রয়ে আছে। এটাই। আরেকটা কথা আমি বলতে চাই মাস্টার, জি, আপনি কিন্তু এখানে, আমি স্টেক হোল্ডারদের কথা বলছি, স্টেক হোল্ডার খালি জামাত ইসলামী, এনসিপি বা রাজনৈতিক দল। বাংলাদেশের রাষ্ট্রপতি বলে একজন আছে। জি, রাষ্ট্রপতি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই সরকারের কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইউনূস সরকার কিন্তু রাষ্ট্রপতিকে চরম অবহেলা করছে। তাকে অবহেলা করছেন এইভাবে, যে রেফারেন্সটি পাঠানো হয়েছিল সরকার গঠন না, তাতে বলা জি, হয়েছিল যে এই দেশে একটা ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী একটা অন্তর্বর্তী ব্যবস্থা হবে এবং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ। এখন এই প্রধান উপদেষ্টা কিভাবে বিহেভ করবেন, কাজ করবেন? তিনি কি প্রধানমন্ত্রীর মতোই কাজ করবেন, নাকি তিনিও রাষ্ট্রপতির মতো কাজ করবেন? সব ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, কিন্তু ইউনূস সাহেব শপথ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে একদিনও কিন্তু বঙ্গভবনে গিয়ে কথা বলে। দ্বিতীয়ত, 52 বছরের ইতিহাসে রাষ্ট্রপতি যেখানে ঈদের নামাজ জাতীয় ঈদগাহে পড়েন, তাকে দুই ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে তাকে নিষেধ করা হয়েছে বলে আমরা শুনছি। তারপরে আরো ইন্টারেস্টিং বিষয়, যেসব রাষ্ট্রদূতরা নতুন এসে পরিচয়পত্র পেশ করে, তারা বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করার এই আনুষ্ঠানিকতা কিন্তু ওই রাষ্ট্রদূতের জীবনে এবং সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এগুলি কোনো প্রচার হয় না, টেলিভিশনে হয় না, ইভেন ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। কারণটা কি? হ্যাঁ, রাষ্ট্রপতিকে আমরা ভিন্ন রাজনীতির লোক, গণ অভ্যুত্থানের বিরোধী লোক বলে ধারণা করে তাকে অপসারণ করার প্রস্তাব উঠেছিল, দাবি উঠেছিল। সেখানে বিএনপি সরকার মনে করেছে যে না, রাষ্ট্রপতি থাকবেন। তো যদি থাকেন, তার কাছে সব ফাইল পাঠান, কিন্তু তাকে আপনি ওই রাজনৈতিক এই অগ্রগতি বা নির্বাচন বলুন বা যেমন সবকিছু ব্যাপারে তার সঙ্গে তার কোনো কথোপকথন নেই, তিনি বঙ্গভবনে পড়ে আছেন। আমার কথা, এই রাষ্ট্রপতির প্রতি আমার কোনো ব্যক্তিগত কোনো আমার পরিচিতি নেই এবং কোনো মানে সহানুভূতির প্রশ্ন। কিন্তু এই রাষ্ট্রপতি বলে যে আছে, তাকে আপনি কোনো কিছুর মধ্যে জানান না, আপনি বিদেশ যাচ্ছেন, আসছেন, রাজনৈতিক অগ্রগতি হচ্ছে, নির্বাচন হচ্ছে, এই রাষ্ট্রপতিকে দিয়েই তো নির্বাচনের পরে পার্লামেন্ট ডাকতে হবে। আমার তো প্রশ্ন হচ্ছে, বঙ্গভবনে কোনো প্রেস উইং বলে কোনো জিনিসই নাই। তো বিষয়টা কি? ইউনূস সাহেব নিজেই রাষ্ট্রপতি কত বিহেভ করছেন। ঈদগাহতে নামাজ পড়তে গেলে ইনি সবার সঙ্গে হাত মিলাচ্ছেন এবং 5 বছর থাকার দাবি তাকে তিনি শুনছেন, তিনি সবকিছু ফাংশন। এটা আমাদের একটা পার্ট। সেকেন্ড পার্টটা হলো সেনাবাহিনীর যে যে মিটিংটার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে হইচই হয়েছে, সেখানে একটা কথা উঠেছে যে প্রধান উপদেষ্টা অনেক অনেক বিষয়ে তাদের শেয়ার করেন না বা আলোচনা করেন না, জানি না কতখানি। কিন্তু এই সেনাবাহিনীকে একটি স্বাভাবিক অবস্থার সেনাবাহিনী বিবেচনা করাটা ঠিক হবে। সেনাবাহিনী আপনাকে পাহারা দিচ্ছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে, এবং গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এই সেনাবাহিনী একটা ভূমিকা পালন করেছে। এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তা না হলে তো আজকে আপনার সেনাবাহিনী ছাড়া যদি একটা দেশে গৃহযুদ্ধ বেজে যেত বা অনেক হাজার হাজার লোক গঠন করতো, তাহলে কি দাঁড়াতো? সেনাবাহিনী থাকায় আমি মনে করি যে এই জায়গাটায় এই হস্তক্ষেপটা থাকায় বন্ধ। যাই হোক, আমার এগুলো কথা হচ্ছে যে আমরা প্রকাশ্যে স্বীকার করি বা না করি, এইসব ক্ষেত্রগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর। বঙ্গভবনের ফ্যাক্টর, সেনা ভবনের ফ্যাক্টর। এবং ইউনূস সাহেব যদি শুধুমাত্র মনে করেন, শুধুমাত্র তার উপদেষ্টা পরিষদ দিয়ে বা বিএনপি আর কয়েকটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি দেশের একটা সুষ্ঠু নির্বাচন করে ফেলবেন, আমার মনে হয় যে এখানে এটা একটা ভুল। কারণ এই আমরা বাংলাদেশের রাজনীতি সবই দেখছি। কারণ পলিটিক্যাল পার্টি লিডাররা তো গণ অভ্যুত্থানের পরে বঙ্গভবনে ছুটে গেছে, তো ওইখানেই তো প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে সরকার কথা বলছে। না, আইন অনুযায়ী তো আপনার এই যে উপদেষ্টা পরিষদ ইনক্লুডিং ডক্টর ইউনূস,
সবাইকে তো এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে তার উপদেষ্টা হিসাবে। নিয়োগ ওনারা তো দিয়েছে। উপদেষ্টা, রাষ্ট্রপতির উপদেষ্টা। হ্যাঁ, ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা আইন অনুযায়ী। রাষ্ট্রপতির উপদেষ্টা, এবং সুপ্রিম কোর্টের যে মতামত দিয়েছেন তাতে কিন্তু বলা হয়নি যে তারা রাষ্ট্রপতিকে অমান্য করে চলবে, এই তা বলা লাইসেন্স হয়নি, দেওয়া হয় না। বরঞ্চ তো সেই সুপ্রিম কোর্ট জায়গায় বলেছে যে প্রয়োজনে এই জন্য রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিতে পারবেন। সেটা যে দিতে এখন পারবেন, যে নিয়োগ সেবার বাতিলও করতে পারে। তো এই বাতিল করতে জায়গায় পারবেন। এই জায়গায় এই বিষয়গুলো বোঝা উচিত। ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্বনামধন্য ব্যক্তি, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল বা রাষ্ট্র কাঠামোর মধ্যে যে এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলোকে এটা অগ্রাহ্য করা যাবে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেখানে রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হিসেবে করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টাকে সব লাইসেন্স দিয়ে দিয়েছেন যে হ্যাঁ আপনি সবকিছু করেন। তো সেই জায়গায় তাকে তাচ্ছিল্য বা অবহেলা করাটা আমি মনে করি যে এটা এখানে আপনার এই